কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্রদেব হচ্ছে কারক গ্রহ। শুক্রদেব হচ্ছে চতুর্থ ঘর, যেটা হচ্ছে বৃষ রাশি, এবং ভাগ্যের ঘর, যেটা হচ্ছে তুলা রাশি। তো তুলা রাশিটা হচ্ছে মূল ত্রিকোণ রাশি, আর বৃষ রাশিটা হচ্ছে সাধারণ রাশি। এই দুটি ঘরের অধিপতিই হচ্ছে শুক্রদেব। পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতির সাথে এতদিন জুতি ছিল, যে নক্ষত্রে ছিল সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র। এবার এই শুক্রদেব এই 21শে আগস্ট 2025 রাশি পরিবর্তন করছে। এবার পরিবর্তন করে প্রবেশ করবে হচ্ছে কর্কট রাশিতে। তো কর্কট রাশির অধিপতি চন্দ্রমা, সম্পর্ক হচ্ছে মিত্রতা নয়, শত্রুতা। চন্দ্রমা কাউকে শত্রু মনে করে না, কিন্তু শুক্রদেব তো মনে করে। তবে এই চন্দ্রমার ঘরে এই কর্কট রাশিতে যে নক্ষত্রগুলো পাচ্ছে, সেই নক্ষত্রগুলো আবার যথেষ্ট ভালো নক্ষত্র। অর্থাৎ শুক্র কর্কট রাশিতে অবস্থান করবে, এটা ঠিক, কিন্তু ফল এই কুম্ভ রাশির পক্ষেই থাকবে। তো যাই হোক, শুক্রদেবের এই গোচর হচ্ছে 21শে আগস্ট থেকে একদম 14ই সেপ্টেম্বর পর্যন্ত এই কর্কট রাশিতে থাকবে। তো কুম্ভ রাশির কোন দিক থেকে লাভবান হবে, কুম্ভ রাশি কোন দিক থেকে আবার বিশেষ সাবধানে থাকতে হবে, এবং কুম্ভ রাশি এই সময়কালে কোন উপাচার করবে, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরব। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি, এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে দেখছেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সঙ্গে থাকুন। জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। আর সত্যি কথা বলতে, আপনারা সাবস্ক্রাইব করা মানে আমরা বিশেষভাবে অনুপ্রাণিত হওয়া। অবশ্যই পাশে থাকবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। তবে এটাও সত্যি দর্শক বন্ধু, আমি কোনোভাবে আপনাদেরকে কোনো রকমভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে এবং চন্দ্র রাশি অনুসারে আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে এটা আলোচনা নয়। শুক্রদেব 21 তারিখে রাশি পরিবর্তন করবে, কর্কট রাশিতে অবস্থান করবে, যেটা কুম্ভ রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘর, এবং এই ঘরে আগে থেকে বুধ অবস্থান করছে। বুধ আগস্টের 30 তারিখ পর্যন্ত এই ঘরে অবস্থান করবে। শুক্র যে মুহূর্তে রাশি পরিবর্তন করে এই ঘরে প্রবেশ করবে, তখন কিন্তু পুনর্বসু নক্ষত্রে থাকবে, এবং তার এই গোচরটি 3টি নক্ষত্রের উপরেই করবে: পুনর্বসু নক্ষত্র, পুষ্যা নক্ষত্র এবং হচ্ছে অশ্লেষা নক্ষত্র। তো পুনর্বসু নক্ষত্রে থাকবে 21 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত। 23 তারিখ থেকে থাকবে হচ্ছে পুষ্যা নক্ষত্র, শনিদেবের নক্ষত্র, এবং অধিপতি দেবতা হচ্ছে দেবগুরু বৃহস্পতি। আর সেপ্টেম্বরের 3 তারিখে আবার প্রবেশ করবে অশ্লেষা নক্ষত্র, এবং অশ্লেষা নক্ষত্রের অধিপতি হচ্ছে কে? বুধ। বুধের সাথে সম্পর্ক হচ্ছে পরম মিত্রতা। তো এইতেও 3টি নক্ষত্রের উপর শুক্রদেব তার গোচরটি সম্পূর্ণ করবে। কুম্ভ রাশির ক্ষেত্রে সত্যি কথা বলতে গেলে বিগত দিনে সমস্যা থেকে মুক্ত হয়েছিল, কিন্তু বর্তমানে আবার কিছুটা হলো সমস্যাতে পড়েছে এই কুম্ভ রাশি। তার মধ্যেও গল্প কি, যে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পাচ্ছে এই কুম্ভ রাশি, যার জন্য শত রকম অসুবিধা তৈরি হলেও জীবনেও এরা কিন্তু এগিয়ে যাবে। যত সংঘর্ষ হোক, যতই ভাবুক যে আমি আর চলতে পারছি না, এরা কিন্তু ঈশ্বরের একটা আশীর্বাদ এই সময়কালে যথেষ্ট পাবে। এটাই কিন্তু গ্রহদের অবস্থান বুঝাচ্ছে। রাশির অধিপতি শনিদেব বক্রী অবস্থায় রয়েছে এই সময়, নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে 2য় ঘরে অবস্থান করছে, মীন রাশিতে। তো কুম্ভ রাশির ক্ষেত্রে রাশির অধিপতি যেরকম শনিদেব, সেরকম তো দ্বাদশ ঘরেরও অধিপতি 2য় ঘরে অবস্থান করছে। আর মঙ্গলের সাথে সমসপ্তম যোগ তৈরি হয়েছে। মঙ্গল তো অবস্থান করছে আবার ওই 8ম ঘরে, কন্যা রাশিতে মঙ্গল। 3য় ঘর এবং কর্মের ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল। তো শনি মঙ্গলের সমসপ্তম যোগ, এই নিয়ে একটা বিশেষভাবে আলোচনা করেছি, যে একটা দাবি দেওয়া, এই জিনিসগুলো এই সময়কালে মীমাংসা হবে। কারণ দেবগুরু বৃহস্পতি এই শনির সাথে যেরকম কেন্দ্রের সম্পর্ক তৈরি করেছে, সেরকম কিন্তু আবার মঙ্গলের সাথেও কেন্দ্রের সম্পর্ক তৈরি করেছে। এবার সূর্যদেবের গোচর হয়ে গেল কিছুদিন আগে, 17 তারিখে সূর্যদেব গোচর করলো। সূর্যদেব রাশি পরিবর্তন করে 7ম ঘরে অবস্থান করছে। সূর্য কেতুর জুতি, তো সূর্য তো 7ম ঘরে ভালো ফল দেয় না। এবার 7ম ঘরের 7ম পতি 7ম ঘরেই অবস্থান করছে। কী হবে? বৈবাহিক সম্পর্ক, সম্বন্ধ আসবে, বিবাহ টিবাহ এগুলো সব ঠিক হওয়ার সম্বন্ধ আসবে। কিন্তু আবার যারা বৈবাহিক সম্বন্ধে আবদ্ধ হয়ে গেছেন, দাম্পত্য জীবন পালন করছেন, তাদের জন্য আবার এই গোচরটা আবার অতটা ভালো না। তবে কর্মের দিক থেকে আবার যথেষ্ট সফলতা দিবে। তো এর মধ্যে শুক্র আর বুধের আবার জুতি তৈরি হচ্ছে এই 6ষ্ঠ ঘরে। বুধ যে মুহূর্তে শুক্র রাশি পরিবর্তন করছে 21 তারিখ, বুধ কিন্তু পুষ্যা নক্ষত্র থেকে বেরিয়ে চলে আসবে হচ্ছে নিজের নক্ষত্র, সেটা হচ্ছে অশ্লেষা নক্ষত্রে।
তাহলে বুধ অবস্থান করছে অশ্লেষা নক্ষত্রে আর শুক্র অবস্থান করছে হচ্ছে পুনর্বসু নক্ষত্রে, এবং এই দুটি গ্রহই হচ্ছে কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে কারক গ্রহ। আবার শুক্র কিন্তু এই যে পুনর্বসু নক্ষত্রে থাকছে, ওদিকে আবার দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে কিন্তু এই পুনর্বসু নক্ষত্রেই অবস্থান করছে, তার আবার মিলিত দৃষ্টি পড়ছে, মানে দেবগুরু বৃহস্পতির আবার পঞ্চম দৃষ্টি পড়ছে সেই ভাগ্যের ঘর অর্থাৎ তুলা রাশিকে দেখছে। তুলা রাশি হচ্ছে শুক্রদেবের আবার মূল ত্রিকোণ রাশি, এবং দেবগুরু বৃহস্পতি আবার নিজের মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে দেখছে, যেটা লাভের ঘর, এবং তার সাথে আবার নবম দৃষ্টি দিয়ে দেখছে হচ্ছে আবার শনিরই মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকে, অর্থাৎ রাশির উপর দৃষ্টি থাকছে এবং রাশির উপর আবার রাহুও অবস্থান করছে। 23 তারিখ পর্যন্ত অবস্থান করলেও শুক্রদেবের এই অবস্থান অনেক দিক থেকে কিন্তু সাপোর্ট দেবে। বিগত দিনে যে জিনিসগুলো হচ্ছিল সেই জিনিসগুলোর কিন্তু গতি যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে এই সময়কালে, কারণ একটা লক্ষ্মীনারায়ণ যোগ কাজ করবে এই ষষ্ঠ ঘরেও। এবার লক্ষ্মীনারায়ণ যোগ যে শুধু অর্থের দিক থেকেই লাভ নিয়ে আসবে সেটাও না, জীবনে অনেক রকম লাভ আসবে। ষষ্ঠ ঘরটা হচ্ছে এমন একটি ঘর যে এই ঘরে শুভ গ্রহের অবস্থান করা মানে কি, যে অনুভব ব্যক্তি হয়ে যাওয়া, যে ষষ্ঠ ঘরে এই দুটি শুভ গ্রহের অবস্থানের ফলে কি হবে, যে নিজের ভুলটাকে সংশোধন করে নেওয়া। অর্থাৎ যদি কোনো রকম আগামী দিনে কোনো অসুবিধাতে পড়তে হয়, তাহলে সেই অসুবিধা থেকে কিভাবে বের হতে হবে, এই দুটি গ্রহের যে শুভ গ্রহের যে জুতি তৈরি হচ্ছে, যে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে, এর প্রভাবে কিন্তু সেই জিনিস, সেই জ্ঞান, সেই জিনিসটাও কিন্তু পাবে এই সময় এই কুম্ভ রাশি। ষষ্ঠ ঘর থেকে যে শুধু রোগ রিপু ঋণ এগুলোই যে বুঝায় সেটাও তো না, এই ষষ্ঠ ঘর থেকে ধোঁকাবাজি চিটিংবাজি এগুলোও তো বুঝায়। তো এগুলো কারা করবে, সামনের থাকা ব্যক্তি করবে, তো সামনের থাকা ব্যক্তিদেরকেও তো চিনতে পারবে, এটাও তো একটা প্লাস পয়েন্ট এই এই কুম্ভ রাশির এই সময়কালে হতে যাচ্ছে। এবং এই যে শুক্র অবস্থান করছে যে পুনর্বসু নক্ষত্রে, এটাতে কি আসছে, একটা লক্ষ্যভেদ জিনিসটা উঠে আসছে, এবং বুধ অবস্থান করবে এই সময়কালে আবার নিজের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে, অর্থাৎ নিজের একটা দৃঢ় মনোভাব এই সময়কালে উঠে আসবে। অর্থাৎ এই সময়কালে একটা দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি হবে এই কুম্ভ রাশি। ষষ্ঠ ঘরের এটাই তো জাদু। ষষ্ঠ ঘর সম্পর্কে বলতে গেলে তো বহু কিছু বলা যায়, কিন্তু অত তো সময় নাই একটা ভিডিওর মধ্যে। তো যাই হোক, এই যে নক্ষত্রে অবস্থান পুনর্বসু নক্ষত্রে এবং এই অশ্লেষা নক্ষত্রে যে বুধের অবস্থান, এটা কিন্তু যথেষ্ট ভালো একটা ভালো প্রভাব দিবে। এরপরে এই 23 তারিখে শুক্রদেব কিন্তু অবস্থান করবে পুষ্যা নক্ষত্রে। তো পুষ্যা নক্ষত্রটা হচ্ছে কার, শনিদেবের নক্ষত্র, এবং অধিপতি দেবতা হচ্ছে আবার সেই দেবগুরু বৃহস্পতি। এবং এই সময়কালে শনিদেব আবার অবস্থান করছে রাশির দ্বিতীয় ঘর, সেটা হচ্ছে ধনসম্পত্তির ঘরে। পুষ্যা নক্ষত্রের আমাদের জ্যোতিষশাস্ত্রের সিম্বল হচ্ছে কি, গরুর দুধের বাট। তো দুধ হচ্ছে এমন একটি সুষম আহার যেটা শিশুদের লাগে, বয়স্ক লোকেদের লাগে, কার লাগে না। তো খুবই পবিত্র নক্ষত্র এই পুষ্যা নক্ষত্রে। এবার এই পুষ্যা নক্ষত্রে এই সময় এবার শুক্রদেব অবস্থান করবে একদম সেপ্টেম্বরের 3 তারিখ পর্যন্ত, এবং 30 তারিখ পর্যন্ত বুধ আবার অশ্লেষাতেই থাকবে, তারপরে তো রাশি পরিবর্তন করে নেবে বুধ। তো এই সময়কালে কী হবে, জায়গা জমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। জায়গা জমি সংক্রান্ত যে সমস্ত কাজগুলো বিগত দিনে হচ্ছিল না, কোনো দীর্ঘদিনের কোনো প্রজেক্ট হয়তো আটকে ছিল, যেগুলো হচ্ছিল না, কোনো সম্ভবই হচ্ছিল না, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে এই সময়কালে কুম্ভ রাশির। যারা বিশেষ করে খাবার দাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা বেবি ফুড কিংবা কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলোতে যথেষ্ট মুনাফা হওয়ার সম্ভাবনা থাকছে। যারা মিষ্টান্নর কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো চলবে এই সময়কালে। যারা হোটেল ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, রেস্টুরেন্ট এই সমস্ত কাজের সাথে, ক্যাটারিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা কোনো খাবারের প্রোডাক্ট ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। শিক্ষার দিক থেকেও এই সময়কাল যথেষ্ট ভালো হবে। যাদের দীর্ঘদিন ধরে বহুদিন ধরে বাইরে যাওয়ার ইচ্ছা ছিল, সেই কাজগুলো হবে। এবং কর্মক্ষেত্রেও উন্নতির যোগ রয়েছে, যে যেই কর্মই করুক সেই কর্মে বিশেষ উন্নতির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে, যথেষ্ট নিজের প্রতিভা এগুলো যথেষ্ট উঠে আসবে। এরপরে সেপ্টেম্বরের 3 তারিখে অশ্লেষাতে প্রবেশ করবে এই শুক্রদেব। তো শুক্র যে মুহূর্তে অশ্লেষাতে প্রবেশ করবে, তার আগে আর পিছে অনেক গ্রহ নিজেদের পজিশন আবার চেঞ্জ করে ফেলবে। যেরকম সূর্যদেব 31শে আগস্ট পর্যন্ত মঘাতে থেকে প্রবেশ করে যাবে 31শে আগস্ট পূর্বা ফাল্গুনী নক্ষত্রে, যেটা শুক্রদেবেরই নক্ষত্র। তো সূর্য অবস্থান করছে সপ্তম ঘরে,
পূর্বা ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে এবং তার সাথে আবার কেতু অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। অপরদিকে আবার বুধ রাশি পরিবর্তন করে নেবে 30শে আগস্ট। বুধ অবস্থান করবে এবার সপ্তম ঘরে, বুধাদিত্য যোগ তৈরি হয়ে যাবে এবং তার সাথে আবার মঙ্গলও কিন্তু নক্ষত্র পরিবর্তন করে নেবে। মঙ্গল অষ্টম ঘরে নিজের নক্ষত্র চিত্রাতে চলে আসবে সেপ্টেম্বরের 3 তারিখে। 2 তারিখ পর্যন্ত হস্তা নক্ষত্রে থাকবে, 3 তারিখে চলে আসবে হচ্ছে চিত্রা নক্ষত্রে এবং 13 তারিখ পর্যন্ত চিত্রা নক্ষত্র থেকে আবার রাশি পরিবর্তন করবে। তো শুক্রদেবের এই অশ্লেষা নক্ষত্রে থাকা মানে নিজের কাজকে কিভাবে হাসিল করতে হয় সেই জিনিসগুলো কিন্তু উঠে আসবে। যে পেন্ডিং হয়তো কোনো কাজ বহুদিন ধরে পড়েছিল, সেই কাজগুলো যেগুলো হচ্ছিল না, সেই কাজগুলোকে নিজের প্রতিভা, নিজের গুণ, নিজের মুখের ভাষার দ্বারা, সামনের থাকা ব্যক্তিকে আকর্ষণের দ্বারা এই সমস্ত না হওয়া কাজগুলো কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে হবে। অশ্লেষা নক্ষত্রে এমন একটি নক্ষত্রে, এই নক্ষত্র বড় বড় ব্যবসায়িক টাইফুনদের জন্মছকে থাকে। এই অশ্লেষা নক্ষত্র বড় বড় চ্যাটার অ্যাকাউন্টেন্ট, বড় বড় উকিল, বড় বড় অ্যাডভাইজারদের এই জন্মছকে এই অশ্লেষা নক্ষত্র থাকে। কারণ যে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়, যে নিজের কাজকে কিভাবে বের করে নিয়ে আসতে হবে। তো সেই শুক্রদেব কিন্তু এই ষষ্ঠ ঘরে এই অশ্লেষা নক্ষত্রে থাকবে এবং অশ্লেষা নক্ষত্রের অধিপতি এই সময় আবার সপ্তম ঘরে থেকে রাশির উপর দৃষ্টি দিবে। রাশির উপর যেরকম সূর্য, বুধ, তারপরে কেতুর প্রভাব থাকবে, সেরকম আবার দেবগুরু বৃহস্পতিরও প্রভাব থাকছে। কারণ দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টিই থাকছে রাশির উপর। তো নবম দৃষ্টিতে গুরুর কি থাকে? বিশেষ কৃপা থাকে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টিতে। তো এত সুন্দর একটা যোগ তৈরি হচ্ছে। সমস্যা তো সবার জীবনে আছে। 7.5 যে শুধু আজকে কুম্ভ রাশি ভোগ করছে সেটাও তো না, প্রত্যেকটা রাশি ভোগ করেছে। এর আগে মকর রাশি ভোগ করেছে। মকর রাশির তো যা অবস্থা হয়েছিল সেটা তো বলার ভাষা নাই, এরকম অবস্থা হয়েছে। কুম্ভ রাশির ক্ষেত্রে সব থেকে ভালো পয়েন্ট হচ্ছে কি, যে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পেয়ে যাওয়া। কিন্তু সেই সময় তো মকর রাশি পায়নি দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ, কিন্তু কুম্ভ রাশি পাচ্ছে। এটা হচ্ছে সব থেকে কুম্ভ রাশির মানে সব থেকে প্লাস পয়েন্ট। তো যাই হোক, এই পরিবর্তন যথেষ্ট ভালো পরিবর্তন, শুক্রের পরিবর্তন। কর্কট রাশিতে শুক্র যথেষ্ট ভালো ফল দেয় না, কিন্তু নক্ষত্রগুলো পেয়ে যাচ্ছে ভালো, যার জন্য এইখানটাতেও যথেষ্ট ভালো ফল দেবে। তো যাই হোক, এই সময়কালে কোন উপাচার করবে, কোন দিকটা বিশেষভাবে মানে মানতে হবে, সেটা হচ্ছে কি, বেমতলবে কারোর সাথে বেশি কথা বলা যাবে না। যেখানটাতে যতটুকু প্রয়োজন সেখানটাতে ততটুকুই অ্যাপ্লাই করতে হবে। কাগজপত্রের ব্যবহার করতে হবে, হিসাব পাই টু পাই রাখতে হবে, গুরুজনদের শ্রদ্ধা ভক্তি অবশ্যই করতে হবে। প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে অবশ্যই পাঠ করবেন। মন্দিরে পূজারীদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন এবং তার সাথে মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন। আর একটি কথা, সেটা হচ্ছে সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দিবেন। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম কুম্ভ রাশির সম্পর্কে। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে অবশ্যই এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব করা মানে বিশেষভাবে অনুপ্রাণিত হয়ে যাওয়া। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।